মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আমাদের আজকের গল্প কুরুক্ষেত্র। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পটি খুবই হাসির গল্প। তাহলে শুরু করছি আজকের গল্প কুরুক্ষেত্র। যখনই কোনো কাজ খুব মন দিয়ে করতে যায় বজ্রকুমার, তখনই আপন মনে সে কেবল তেরে কেটে তাক এই আওড়াতে থাকে। এটাই তার মুদ্রা দোষ। এমন নয় যে সে একজন খুব ডাক সাইচে তবলচি, তবলা সে কিছুই জানে না। তবু মুখে কেন যে তেরে কেটে তাক উচ্চারণ হয়ে থাকে তা সে নিজেও জানে না। বজ্রকুমার আসলে একজন শিক্ষানবিশ চোর। এ ব্যাপারে সে একজন বড় ওস্তাদের কাছে নাড়া বেঁধেছিল। বিশ্বনাথ রায়পাল খুবই সিদ্ধহস্ত চোর। তার কাছে নানা রকম কলাকৌশল শিখতে সে শুরুও করেছিল। আর বছরটা লেগে থাকতে পারলেই হতো, কিন্তু বিশেপালের বুড়ো বয়সে ভীমরতি হলো। কাশীতে বিশ্বনাথ দর্শন করতে গিয়ে সে সাধু হয়ে চলে গেল একেবারে হিমালয়ে, আর ফিরল না। বিদ্যেটা পুরোপুরি শেখা না হলেও বজ্রকুমার যেটুকু শিখেছে তাতে পেট চলে যায়। কিন্তু সূক্ষ্ম কৌশলগুলি না জানলে দাম মারা তো আর সম্ভব নয়। বিশে ওস্তাদ বছরে একটা কি দুটোর বেশি চুরি করতই না। ওই একটি বা দুটিই ছিল মারাত্মক ধরনের। হেসে খেলে বড়লোকি চালে 2-4 বছর কাটিয়ে দেওয়া যেত। কি নেই বিশে ওস্তাদের! জোত ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, বাক্স ভর্তি টাকা, ঘর ভর্তি ছেলে মেয়ে, মন ভর্তি আনন্দ। মাথায় টেরি, কানে আতর, পরনে মলমলের পাঞ্জাবি, ফাইন ধুতি। দুপুরে গরম ভাতে ঘি, রাতে শেষ পাতে ক্ষীর, একবেলা মাছের মুড়ো তো অন্যবেলা কচি পাঁঠার ঝোল। আর বিষেগিন্নির পা থেকে মাথা অবধি সোনার গয়না। বজ্রকুমারের আর বিশে ওস্তাদ হওয়া ঘটে নাই। তু বাঁচতে তো হবে। সে এবারে ও বাড়ির থেকে রোজই ছিঁচকে চুরি করে পেটটা চালায়। ছুঁচো মেরে হাত গন্ধ বইতে আর নয়। সে হলো ওস্তাদের কনিষ্ঠ চেলা। বিশেষ বড় বড় চেলারাও কম যায় না। দেশে বিদেশে তারা সব ভালো ভালো শহরে জমিয়ে বসেছে, টাকা পয়সার ভাগাভাগি। বজ্রকুমার মনমরা হয়ে ঘুরে বেড়ায়। বড় বড় বাড়িতে ঢোকার এলেম তার নেই। সে এখনো সিন্দুক বা ভারী লোহার আলমারি খুলতে পারে না। এখনো হাঁচি বা কাশির উপর তার নিয়ন্ত্রণ আসেনি। সবচেয়ে বড় কথা, এখনো কাজ করার সময় সে তেরে কেটে তাক বলার যে বদ অভ্যেসটা ছাড়তে পারেনি। প্রায়ই তাকে কুকুরে তাড়া করে, গেরস্থ সজাগ হয়ে পড়ে, আর নানান রকম গণ্ডগোল বেঁধে যায়। সনাতন কর্মকার একজন সোনার বেনে। তার বাড়িতে সোনাদানার আশায় হানা দিয়েছিল বজ্র। জানলার গরাদ ফাঁক করে ঢুকেও পড়েছিল। একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, এমন সময় সনাতন হঠাৎ ঘুম থেকে উঠে পড়ল। হাঁক মেরে বলল, এই ফটকে, খুব তবলাবাজ হয়েছিস তো। মাঝরাতে তবলার বোল আওড়াচ্ছিস। আর এক ঘর থেকে ফটকে বলে উঠল, তুমি গান বাজনার বোঝোটা কি বলো তো দাদা? হ্যাঁ, সোনা গালিয়ে গয়না বানাচ্ছ, তাই নিয়ে থাকো না। এই, কে বললে রে আমি গান বাজাতে বুঝি না? নিধুবাবুর টপ্পা, কীর্তন, ভজন সব বুঝি। তোর মতো বেয়াক কেলে নাকি রাত বিরেতে তবলার বোল ফুটিয়ে 5 জনের ঘুমের 12টা বাজাচ্ছিস? ফটকে বলল, আরে ইচ্ছে করে বোল তুলেছি নাকি? ঘুমোতে ঘুমোতে শুনতে পেলুম কে যেন তেরে কেটে তাক এই করছে।
তাই ঘুম ভাঙতেই কয়েকটা বোল একটু ঝালিয়ে নিচ্ছিল মুখে মুখে। হ্যাঁ হ্যাঁ, উদ্ধার করছো। ঘর ভর্তি সোনাদানা নিয়ে এমনিতেই আমার ঘুম হয় না, যাও বা একটু তন্দ্রা এসেছিল। হ্যাঁ, দিলি তার পিত্তি চটকে। যাই, নন্দীবাবুর মেয়ের নেকলেসটা রাত জেগে শেষ করেই ফেলি। বজ্রকুমার তাড়াতাড়ি গড়াদের ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল। একখানা অ্যালুমিনিয়ামের বাটি মাত্র জুটেছিল। একদিন গণেশ সাঁতটার বাড়িতে ঢুকে পড়েছিল বজ্রকুমার। ঢুকতেই ভারী বিপদ। যে ঘরখানায় ঢুকেছিল সেটাতে গণেশ সাঁতটা 90 বছর বয়সী পিসিমা থাকেন। বায়ু চড়া বলেই বোধ হয় ঘুমের পালাই নেই। দরজা ফাঁক করে আঙুল ঢুকিয়ে কায়দা করে ছিটকিনি খুলে ভেতরে পা দিতেই একেবারে মুখোমুখি। পিসিমা একগাল হেসে বললেন, এলি দাদা, আয় আয়। সেই সন্ধ্যের থেকে হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি। বাতের তেলটা তুই ছাড়া আর কে মালিশ করে? ওদের সব তো কড়া পড়া হাত, তোর হাত দুটো যেন মখমলের মতো। তখন থেকে ডাক খোঁজ করছি। শুনলুম নাকি তুই পটলডাঙায় গেছিস, ফিরতে রাত হবে। তা রাত বোধহয় বেশি এমন কিছু হয়নি। আয় দাদা, একটু মালিশটা করে দিয়ে যা, গোপাল আমার। নিজের ভাগ্যকে ধিক্কার দিতে দিতে বজ্রকুমারকে সে কাজও করতে হয়েছিল। বুড়ি চোখে মোটে দেখতে পার না, তাই রক্ষে সব কথায় কেবল সে হুঁ দিয়ে গিয়েছিল। আর বেরোনোর সময় একখানা পেতলের ঘটি আর একখানা হ্যারিকেন সঙ্গে নিতে পেরেছিল সে। মনটা খুব বিগড়ে আছে। বড় না হোক ছোটখাটো একখানা দাও তো না মারলেই নয়। বিশেষ ওস্তাদের চেলা বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা করে তার। আজও নিশুতাতে বেরিয়েছে বজ্রকুমার। মনের মতো একখানা বাড়ি খুঁজছে। কোনো বাড়ি তেমন পছন্দ হচ্ছে না। ঘন ঘন মাথা নাড়ছে আর তেরে কেটে তাক তেরে কেটে তাক এই করে যাচ্ছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। আরে, এ বাড়িটা তো কখনো নজরে পড়েনি তার। রোজই এসব পথ দিয়ে যাতায়াত, তবু পড়েনি। ভারী লজ্জা হলো বজ্রর। বিশে ওস্তাদকে আর সাথে বলে, ওরে চোখ চাই চোখ, তোদের চোখ থেকেও যে অন্ধ। কথাটা অতি খাঁটি। তেমন চোখ থাকলে কি আর এতকাল বাড়িটা তার চোখে পড়তো না? রায়চৌধুরীদের আমবাগানের পশ্চিমে একটু আপডালে চমৎকার ছোটখাটো একটি প্রাসাদ বললেই হয়। বজ্রকুমার বাড়িটা ঘুরে একটু জরিপ করে নিল। জানলা দরজা খুবই মজবুত। গোটা দুই জানলা খোলা ছিল, বেশ পোক্ত শিক দেওয়া। বজ্র খুব বেছে বুঝে একখানা জানলা পছন্দ করে ফেলল। তারপর চার দেওয়া যন্ত্র বের করে অনেক মেহনতে দুখানা শিক বাঁকিয়ে ভেতরে ঢোকার ফোকর করে নিল। একটু জিরিয়ে ওস্তাদ আর মা কালীর উদ্দেশ্যে দুটো পেন নাম ঢুকে পড়ল ঘরে। অন্ধকারটা চোখে একটু সইয়ে নিয়ে সে চারদিকটা যা দেখল তার কহতব্য নয়। মেলায় জিনিস, ঘরে অন্তত 10খানা লোহার আলমারি, সিন্ধুক আছে, কাঠের বাক্স টাক্স আছে। পরের ঘরটা আরো সরেস। দেওয়াল আলমারিতে কাঁচের আড়ালে রূপোর বাসন। আরও ঘুরে ফিরে দেখতে ইচ্ছে যাচ্ছিল, কিন্তু লোহে পাপ, পাপে মৃত্যু। যা পাওয়া যাচ্ছে তাও তার কম নয়। সে খন্তা বের করে কাঁচ কাটতে লেগে গেল। হঠাৎ কানের কাছে কে যেন চাপা গলায় বলে উঠল, এই তুই কে? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বজ্রকুমারের। তোতলাতে তোতলাতে বলল, আগে মানে ভুল হয়ে গেছে, আর হবে না। ভুল হয়ে গেছে? মজা করার জায়গা পাস না? তুই বেজা চোর, বিষের চেলা। জি আঁকে, তুই আমাকে চিনিস? আমি হলাম গুলে ওস্তাদের 1 নম্বর চেলা, বুঝলি গোবিন্দ। বিষের মতো এলেবেলে লোকের কাছে আমি চুরি শিখিনি। তুই চুরি জানিসটা কিরে হতচ্ছাড়া গবেট? এ কথায় বজ্রকুমারের খুব রাগ হয়ে গেল।
হাত পা ঠান্ডা হয়ে গেছিল বটে, তবে রাগের চোটে তা ফের গরম হয়ে গেল। সে বেশ তেজালো গলায় বলল, বিশ্বনাথ রায়পালের কাছে গুলে ওস্তাদ? হ্যাঁ, হাসালে দাদা, এ যেন সমুদ্রের পাশে গোষ্পদ। কে গোষ্পদ রে গবেট? বলি গোবিন্দ টকাশ করে একটা গাঁটটা মারল বজ্রর মাথায়। বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। আরে বিষে আবার ওস্তাদ হলো কবে? বজ্রকুমার মাথায় হাত বুলে নিয়ে ফুঁসে উঠে বলল, আরে গুলে আবার চুরির জানাটা কি? হ্যাঁ, বিষের হাত ধোয়া জল ওসে নয়। তবে রে, বলেই গোবিন্দ সাপটে ধরল বজ্রকে। আর বজ্রও কম যায় না, বলল, দাঁড়া দেখাচ্ছি মজা। দেখতে না দেখতে দুজনের মধ্যে তুমুল লড়াই লেগে গেল। কিল, ঘুষি, চড়, ঝনঝন করে কাঁচ ভেঙে পড়লো। চেয়ার টেবিল সব পড়তে লাগলো উল্টে। এই যে পরের বাড়ি গেরস্ত উঠে পড়তে পারে, এসব কথা কেউ খেয়ালও করলো না। ভাঙা কাঁচে দুজনেরই হাত পা কেটে কুটে একখানা ঝাড়বাতি অবধি খসে পড়ে শতখান হলো। ঘুষোঘুষি ছেড়ে দুজনে দুজনকে কুস্তির প্যাঁচে কাহিল করার চেষ্টা করতে লাগলো। তাতেও কুমড়ো গড়াগড়ি হলো অনেকক্ষণ। শেষমেশ লড়াই থামলো বটে, কিন্তু দুজনেরা তখন উঠে বসবার ক্ষমতা নেই। গাঁটে গাঁটে যন্ত্রণা, সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, দুজনেই হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে, আধমরা অবস্থা। ওদিকে আকাশ ফর্সা হয়ে এলো, জানলা দিয়ে সকালে রাঙা রোদ এসে পড়লো ঘরে। এমন সময় একটা জাম্বুবানের মতো লোক এসে ঘরের দরজায় দাঁড়িয়ে পেল্লায় একখানা হাই তুলে তাদের দিকে চেয়ে বলল, কিরে তোরা চোর নাকি? বজ্র আর গোবিন্দ দুজনেই ফ্যাঁস ফ্যাঁস করে বলল, আর হবে না। লোকটা আড়মোড়া ভেঙে রাজ্যের আলিস্যি আর বিরক্তি প্রকাশ করে বলল, ছ্যা। মাটিতে পড়ে থাকা কাহিল দুই চোর জুলজুল করে চেয়ে রইল। লোকটা মাথা নেড়ে বলল, তোদের হবে না, ওদেরও হয়নি কি না? আগে কাদের কথা বলছেন? বিষে আর গুলে শেখাচ্ছিলুম, মাঝপথে হঠাৎ শেখা ছেড়ে কাজে নেমে গেল। তোদের দেখেই বুঝেছি, তোরা তোদের ওস্তাদের মতোই অপদার্থ। দুজনেই ওস্তাদের নিন্দায় গরম হয়ে উঠল, উঠে দাঁড়ানোর চেষ্টাও করলো, কিন্তু পারল না। লোকটা তাচ্ছিল্যের চোখে চেয়ে বলল, রে আমার নাম কালু সারেং, নামটা চেনা ঠেকছে? দুজনই চমকে উঠল। কালু সারেংয়ের নাম কে না জানে, তবে বজ্র বলল, হ্যাঁ তিনি তো প্রাতঃস্মরণীয় ব্যক্তি, কিন্তু তিনি তো গত হয়েছেন। গত হয়েছেন বলে লোকটা মুখ ভেঙচে বলল, গত হলেই কি সুবিধা হলো তোদের? চুরি ছেড়ে অন্য লাইন ধর, সারা রাত তোদের যা কীর্তি দেখলাম। বলেই লোকটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল যেন, আর বাড়িটা হয়ে গেল বেবাক ফাঁকা, পোড়ো একখানা বাড়ি। আর দুই চোর পড়েই কি মরি করে উঠে দৌড়তে লাগলো। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।